আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব কী জিনিস। তো আজকে আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি জানো, মনে করো এরকম একটা গোলক আছে, এটা গোলক কিন্তু গোল, এটা বলের মতো একটা গোলক আছে। এই গোলকের বাইরে কোন একটা বিন্দু, মনে করো এই গোলকের ভর হচ্ছে m, তাহলে এই গোলকের বাইরে কোন একটা বিন্দু, এই বিন্দুর দূরত্ব হচ্ছে মনে করো আর দূরত্ব অবস্থান করতেছে। এই বিন্দুতে বিভব কত? তো এই গোলকের ভর যদি আমাদের m হয়, এখান থেকে দূরত্বটা যদি আমাদের r হয়, তাহলে অবভিয়াসলি আমরা গত ক্লাসের কনসেপ্ট অনুযায়ী বলতে পারি v = -gm/r। ওকে, একইভাবে আমি যদি বলি এই গোলকের ব্যাসার্ধ মনে করা হচ্ছে a একক, তাহলে এই গোলকের পৃষ্ঠে বিভব কত? সিম্পল হচ্ছে v = -gm/a, কারণ তখন দূরত্বটা হচ্ছে কত? a একক দূরত্ব কেন্দ্র থেকে। এখানে m মিন্স যার জন্য বের করতেছি, এই গোলকের জন্য এত দূরত্বে বিভব। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা জানি প্রাবল্য E = -dv/dr, তাহলে আমরা জানি প্রাবল্য E = -dv/dr। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বিভব যদি আমি জানি, জাস্ট তাকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে তার ঋণাত্মক ভ্যালুটা হচ্ছে ই এর মান। সো আমাদের টার্গেট থাকবে ভি বের করা। তো প্রথম কথা হচ্ছে, এরকম যদি কোনো একটা নিরেট গোলক থাকে, তার বাইরের কোনো একটা বিন্দুতে বিভব জানি মানে প্রাবল্যও জানি, বাইরের পৃষ্ঠের কোনো একটা বিন্দুতে বিভব জানি মানে প্রাবল্যও জানি। আর আরেকটা হচ্ছে ভিতরের কোনো একটা বিন্দু, এই ভিতরের বিন্দু যখন আসবে তখন একটু ঝামেলা আছে, সেই ভিতরের বিন্দুটাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের মেইন ক্যালকুলেশন হচ্ছে ভিতরের বিন্দুটা। এখন আমরা জাস্ট আমাদের মাথাটাকে ক্লিয়ার করার জন্য, একটু এক্সট্রা বেসিক নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই v = -gm/r এটাও প্রমাণ করব। বারবার বলতেছি, প্রমাণ এক্সামে আসে না, কিন্তু প্রমাণটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রমাণের প্রত্যেকটা লাইন ক্যালকুলেশন করে যা শিখি, দিস ইজ কল বেসিক। তো আমাকে প্রত্যেকটা লাইন বুঝতে হবে কি এবং কেন, কিন্তু ফাইনালি আমরা সূত্রটা মুখস্থ রাখলে হবে। তো গোলকের বাইরে আমরা জানি অলরেডি, তাও আমরা ক্যালকুলেশন করব। তার আগে আমরা একটা কথা বলে রাখি, তো ক্যালকুলেশন করার সবচেয়ে আমাদের জেনারেল ওয়ে হচ্ছে ক্যালকুলাস ইউজ করা। কারণ তোমরা জানো, একবারে যদি আমরা সূক্ষ্ম ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা আমাদের ক্যালকুলাসের হেল্প নিই। সো সেই ক্যালকুলাসের হেল্পটা নিব। এখন আমরা কি করব দেখো, আমরা এই গোলকটা হচ্ছে আসল গোলক, কালো যেটা দেখতেছো না, এটা হচ্ছে আসল গোলক। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে a একক। এই গোলক থেকে আর দূরত্বে এই বিন্দুতে বিভব v কত সেটা আমরা আগে বের করব। এখন বিভব বের করতে হলে আমরা কি করব জানো, এই গোলক যেটা দেখতেছো না, এই গোলককে এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার স্লাইসে ডিভাইড করব। মানে হচ্ছে, মনে করো আমি ধরে নিচ্ছি এই গোলকটা হচ্ছে এরকম পাতলা 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 অনেকগুলো স্লাইসের সমষ্টি, এরকম পাতলা, এই যে একটা তার উপর আরেকটা, তার উপর আরেকটা, তার উপর আরেকটা, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ নিলাম, এরকম স্লাইসের সমষ্টি। তো এখন আমরা যে কাজটা করব তার জন্য ক্যালকুলেশন করব। সো সেই ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা বলে রাখি, এখানে v = আমরা জানি -gm/r, এটা হচ্ছে আর দূরত্বে বিভবের মান, m মান হচ্ছে যার জন্য। এখন আমি যদি একটা কাজ করি ভাইয়া, আমি পুরোটার জন্য বিভব নিব না, আমি এই যে ছোট্ট একটা স্লাইস আছে, এই ছোট্ট একটা স্লাইসের জন্য চিন্তা করব। তখন এই বিন্দুতে বিভব যদি নর্মালি v হয় পুরা গোলকের জন্য, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা স্লাইস, যেটা কতটুকু দূরত্বে? কেন্দ্র থেকে x দূরত্বে, এবং কতটুকু স্লাইস? dx পরিমাণ, মানে একেবারে পাতলা পাতলা dx পরিমাণ। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, এই dx পরিমাণ যে স্লাইসটা আছে তার জন্য আমরা বিভব বের করলে সেটা অবশ্যই ভাইয়া আর b হবে না, সেটা হয়ে যাবে dv, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভব পাবো। জি তো জি আগের মতো রয়ে গেল, দূরত্ব তো দূরত্ব আগের মতো আমাদের রয়ে গেল, কেন্দ্র থেকে দূরত্ব আগের মতো রয়ে গেল। চেঞ্জ হবে কি? এম এর মান। কেন? কারণ আগে ছিল পুরো গোলক, এখন হচ্ছে ছোট্ট একটা স্লাইস। সেই স্লাইসের ভরটা কত হবে? যেহেতু পাতলা, তার পুরুত্ব যেহেতু dx,
তার ভর হচ্ছে ডিএম, তাহলে আমরা এখানে ডিএম ইউজ করব। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের কাজ, যে আমরা প্রথমে ডিভিটা বের করব। ডিভি বের করতে পারলে টোটাল বিভব একেবারে 0 থেকে শুরু করে এই পর্যন্ত, কেন ওই পর্যন্ত আমরা বলবো, পুরোটা ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল ভিটা পেয়ে যাব। তাহলে আমার বি পাইতে হলে আমার কী লাগবে, ডিভি লাগবে। এই ডিভি পাইতে হলে জি আমরা জানি, আর আমরা জানি ডিএম লাগবে। ডিএম মানে কি, এই স্লাইসটার ভর। এবার আসো এই স্লাইসটার ভর যদি বের করি, আমরা জানি ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান হচ্ছে রো ইকুয়ালস টু এম বাই ভি, ঘনত্ব সমান হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন। তাহলে ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর সমান ঘনত্ব, তো তুমি এতটুকু নাও আর পুরোটা নাও, সবার ঘনত্ব সেম। হ্যাঁ, আমি যদি বলি সাগরের পানির ঘনত্ব হচ্ছে এত, সেখান থেকে 1 গ্লাস পানি নিলে তার ঘনত্ব কত, চেঞ্জ হবে না, সবার ঘনত্ব সেম। সো এখান থেকে ঘনত্ব তো সেম, সুষম। আর যেহেতু তুমি ক্ষুদ্র একটা স্লাইস নিচ্ছ, তার আয়তন হচ্ছে ডিভি। এখন এই বি দ্বারা বোঝাচ্ছে বিভব, এখানে আমরা ছোট হাতের বি ইউজ করছি আমাদের বোঝার সুবিধার্থে। এটা দ্বারা বোঝাচ্ছে আয়তন, এটা দ্বারা কি মিন করতেছে, আয়তন মিন করতেছে। আর এটা দ্বারা কি মিন করতেছে, বিভব মিন করতেছে। এলোমেলো করে ফেলিও না। তাহলে আমরা একটা কথা বলতে পারি কি ভাই, যদি আমি সামহাও এই গোলকের ঘনত্ব বের করতে পারি, মানে এই স্লাইসটার ঘনত্ব বের করতে পারি, যেটা এই স্লাইসের ঘনত্ব যে কথা, পুরো গোলকের ঘনত্ব সেম কথা। আর আমি যদি এই স্লাইসটার আয়তন বের করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। কারণ এই দুটাকে গুণ করে দিলে ডিএম পাবো, ডিএম এর মান বসে দিলে ডিভি পাবো, ডিভিকে ইন্টিগ্রেশন করলে ভি পেয়ে যাবো, সিম্পল। এবার আসো প্রথমে আমরা ঘনত্ব বের করি। কার ঘনত্ব, গোলকের ঘনত্ব। তো ঘনত্ব সমান আমরা কি জানি, ভর ডিভাইড বাই আয়তন। কার ভর, গোলকের ভর ডিভাইড বাই গোলকের আয়তন, কারণ সম্পূর্ণ গোলকের ঘনত্ব যা, ছোট্ট একটা অংশের ঘনত্ব সেম। তাহলে আমাদের ভর এম, গোলকের যে আয়তনটা, সে আয়তন, গোলকের ব্যাসার্ধ কত একক, এ একক, তাহলে গোলকের আয়তন কত, 4/3 পাই এ কিউব। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে পাবো 3m ডিভাইডেড বাই 4 পাই এ কিউব। দিস ইজ দ্য ডেন্সিটি অফ দিস স্পেয়ার, এই গোলকের ডেন্সিটি, এনি পজিশন, কারণ আমরা এটাকে সুষম ধরতেছি। এবার আসো, এখন ভাইয়া আমাদের ঘনত্ব বের করা শেষ, কি লাগবে এবার, আয়তন বের করা লাগবে। হ্যাঁ, এই স্লাইসটার আয়তন কত, এই স্লাইসটার আয়তন কত খুবই সিম্পলি বের করা যায়। এই স্লাইসটার ক্ষেত্রফল যদি তুমি জানো, ক্ষেত্রফলকে তার পুরুত্ব ডিএক্স দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে কার ক্ষেত্রফল, এই যে এই গোলকটা, এই গোলকের ক্ষেত্রফল। কোন গোলক, এক্স ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মানে এক্স ব্যাসার্ধের যে গোলকটা, এটা কিন্তু বৃত্ত না, এটা পুরো একটা গোলক। ওই গোলকের ভিতরে পাতলা একটা গোলক আছে, সেই গোলকটা হচ্ছে এটা। সেই গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে এক্স ব্যাসার্ধের জন্য, আমি যদি চিন্তা করি এটা হচ্ছে ছোটো একটা গোলক, মনে করে এক্স ব্যাসার্ধের একটা গোলক নিলাম, ওই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা। মানে হচ্ছে এক্স ব্যাসার্ধের যে গোলক, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বৃত্ত না কিন্তু, বৃত্তের কোনো পৃষ্ঠ নাই, গোলকের পৃষ্ঠ আছে। এটা কিন্তু একটা গোলক, একেবারে গোলক। ওই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধ কত, এক্স, তাহলে 4 পাই এক্স স্কোয়ার। তাহলে আমরা সেটাই বলতেছি, এক্স ব্যাসার্ধের যে গোলকটা, ওই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে পুরুত্ব দ্বারা গুণ করলে আনসার পেয়ে যাব। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই এক্স স্কোয়ার, তাকে ডিএক্স দ্বারা গুণ করলে ডিভি পেয়ে গেলাম, এটা হচ্ছে আয়তন। এখন ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করলে ডিএম পেয়ে যাব। তাহলে আসো ডিএম সমান ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব বের করা আছে এত, আয়তন বের করা আছে এত, 4 পাই কাটাকাটি গেল, বাকিটা হচ্ছে 3m বসাইলাম, এ কিউব বসাইলাম, এক্স স্কোয়ার ডিএক্স বসাইলাম। এটা হচ্ছে ডিএম এর মান। আমার লাগবে বিভব, তাহলে আমি প্রথমে ডিবি নিব, ডিবি হচ্ছে এই ফর্মুলা, তাহলে মাইনাস জি ডিএম ডিভাইড বাই আর। এই আরটা কেন, কারণ আমি আর দূরত্ব বের করতেছি। আমি যদি আর দূরত্ব বের না করে এই দূরত্ব বের করতাম, তখন এখানে এ হইতো, যত দূরত্ব করতেছি সেটা 4। ওকে, ভালো কথা। তাহলে আমি এখান থেকে জি বাই আরটাকে বের করে আনলাম, এই মানে বের করা মানে কি, পাশে লিখলাম, আর ডিএম এর মানটা বসাই দিলাম। এই যে এইখানে দেখো, এই ডিএম এর পুরো মানটা আমরা এখানে আইনে বসাই দিলাম। তো বসাই দিলে কি হয়, সিম্পলি আমরা এখানে আর কোনো কাটাকাটি করতে পারি না। তাহলে উপর হচ্ছে 3gm লিখলাম, 3gm মাইনাস রয়ে গেল, এখানে এ কিউব দিলাম, আর দিলাম, আর এক্স স্কয়ার ডিএক্স রেখে দিলাম। এখন আমার কথা হচ্ছে, এই যে ভাইয়া আপনি ডিবি বের করলেন,
এই ডিভিটাকে ইন্টিগ্রেশন করলে ভি বের হয়ে যাবে। তাহলে আমি ডিভিটাকে ইন্টিগ্রেশন করলেই বের হয়ে যাচ্ছে। এখন আসো আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, আমি একটু মুছে ফেলি। আমি উপরের জিনিসটা তো আমরা অলরেডি বুঝে গেছি, এখন আমি মুছে ফেলি, নিচেরটাও মুছে ফেলবো। তার আগে আমি লিখে নিই ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এই ডিবি এর মানটা বসাই দিলাম, সেটা হচ্ছে কত -3gm ডিভাইডেড বাই a কিউব ইন্টু আর এক্স স্কোয়ার ডিএক্স, এরকম কিছু একটা আসছিল। এখানে কার সাপেক্ষে যোগাযোগকরণ করতেছি? এক্সের সাপেক্ষে। তাহলে লিমিটটা কার? এক্সের লিমিট। এখন খুব মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে লিমিটটা কত থেকে কত পর্যন্ত দিব। এই জায়গায় আমরা ধরা খাইয়া যাই, লিমিটটা কত থেকে কত পর্যন্ত দিব। তো তুমি কোত্থেকে কতটুকু পর্যন্তর জন্য বিভব বের করতেছো? আমি এই বিন্দুতে বিভব বের করতেছি, কিন্তু এই বিন্দুতে বিভব কত হবে সেটা তো আর এর উপর নির্ভর করে। সেই আরটা অলরেডি আমার এখানে আছে। বাকিটা অ্যাকচুয়ালি বাকি যে জিনিসগুলো সেগুলো কোত্থেকে আসছে? ডিএম থেকে আসছে, এর মানে ভরের উপর। আচ্ছা, এই গোলকের বাইরে কি কোনো ভর আছে? না। তাহলে আমি যদি বলি এই যে গোলকটা, এই গোলকের তুমি পৃষ্ঠে থাকলে যতটুকু ভর তার উপর কার্যকর, এখানে থাকলে সেম ভর কার্যকর, এখানে থাকলেও সেম ভর কার্যকর, এখানে থাকলেও সেম ভর কার্যকর। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছ গোলকের বাইরে গেলে কিন্তু ভরের আর কোনো পরিবর্তন হচ্ছে না, সেম ভরটাই থাকতেছে। যার কারণে আমরা যে কাজটা করি, এখানে কত দূরত্বে? আর দূরত্বে, সেটা অলরেডি চলে আসছে আর। এখন লিমিটটা হচ্ছে তুমি এই ডিএম এর মানটা কতটুকু থেকে কতটুকু নিচ্ছ? এই 0 থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত। তাহলে 0 মানে হচ্ছে কেন্দ্রে, তাহলে আমরা এখানে দিলাম লিমিট 0। আর কত পর্যন্ত? গোলকের পৃষ্ঠ হচ্ছে এ, 0 থেকে এ পর্যন্ত। এই জায়গায় আমরা অনেকে ভুল করি, অনেকে 0 থেকে আর দিয়ে রাখবে, না, এটা সে আর না। আর মানে হচ্ছে কতটুকু দূরত্বে। আর এখানে তো আমরা কত, এই ভরটার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা আসছে। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি আমাদের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এই অংশটার প্রভাব এই বিন্দুতে পড়তেছে। তাহলে এই বিন্দুর বিভবটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তাহলে আসি ক্যালকুলেশন করি। এখানে দেখো এক্সের সাপেক্ষে আমরা যোগাযোগকরণ করবো, বাকি সব বের হয়ে চলে আসবে। তাহলে -3gm ডিভাইডেড বাই a কিউব আর বের হয়ে চলে আসবে। আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে a এক্স স্কোয়ার ডিএক্স। এবার আসো -3gm ডিভাইডেড বাই a কিউব ইন্টু আর এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারকে যোগাযোগকরণ করলে আমরা পাবো এক্স কিউব ডিভাইড বাই 3, থার্ড ব্র্যাকেট দিব, আপার লিমিট a, লোয়ার লিমিট 0। তো আমরা এখান থেকে বলতে পারবো -3gm ডিভাইডেড বাই a কিউব ইন্টু আর, আপার লিমিট এটাকে যদি এখানে বসাই তাহলে পাবো a কিউব ডিভাইড বাই 3 মাইনাস 0 কিউব ডিভাইড বাই 3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0। সো আমরা সেটা বসাচ্ছি না, আমি সরাসরি বসে দিচ্ছি। প্রথমে আপার লিমিট বসাবো এক্সের জায়গায়, এরপর লোয়ার লিমিট। তোমরা জানো এগুলো খুব ভালো করে। এখান থেকে দেখো এই যে আমার 3 ক্যান্সেল হয়ে যাবে, এ কিউব ক্যান্সেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি থাকতেছে কি? অ্যাকচুয়ালি যেটা থাকতেছে তার নাম হচ্ছে -gm ডিভাইডেড বাই আর। তাহলে আমরা পাচ্ছি এই গোলকের কেন্দ্র থেকে, যেই গোলকের ব্যাসার্ধ এ, সেই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে, এটা কিন্তু গোলকের বাইরে। সো এখানে আমরা মাথায় রাখবো এই আরটা কিন্তু গ্রেটার দেন এ, আরটা কিন্তু গোলকের বাইরের কোন একটা আর, গোলকের ভিতরে আর হলে এই ফর্মুলা হবে না। তাহলে আমরা গোলকের বাইরের কোন একটা বিন্দুর জন্য বিভবের ফর্মুলা বি ইকুয়ালস টু -gm ডিভাইডেড বাই আর, -gm ডিভাইডেড বাই আর, যেখানে এম হচ্ছে সম্পূর্ণ গোলকের ভরটা। সো তোমার পরীক্ষার জন্য তো খালি এই সূত্রটা মুখস্থ রাখলে হবে। তো আসো, আমি তো গোলকের ভর পেয়ে গেছি, তো গোলকের যেহেতু গোলকের তো আমরা বিভব পেয়ে গেছি, এবার প্রাবল্য বের করব। তো আমরা কি জানি বিভবকে অন্তরীকরণ করলে প্রাবল্য পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি প্রাবল্য ই ইকুয়ালস টু -dvdr। তাহলে -ddr অফ -gm ডিভাইডেড বাই আর। তাহলে মাইনাস আমাদের প্লাস, আর এখান থেকে জিএমটা বের হয়ে চলে আসবে। আর আরকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1/r-কে আমরা পাবো -1/r²। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি -gm ডিভাইডেড বাই r²। বারবার বলছিলাম ই এর ফর্মুলায় মাইনাস, যেটা এই মাইনাসটা প্রকৃতপক্ষে আকর্ষণ মিন করে, আর এখানে মাইনাসটা কিন্তু ঋণাত্মক বিভব মিন করে। সো তুমি এই মাইনাসটাকে চাইলে বাদ দিতে পারো। তাহলে ফাইনাল ফর্মুলা কি লিখতে পারি? ফাইনাল ফর্মুলা লিখতে পারি v ইকুয়ালস টু -gm ডিভাইড বাই আর, ই ইকুয়ালস টু হচ্ছে gm ডিভাইডেড বাই r²। আমি স্টুডেন্টদেরকে এখানে মাইনাসটা দিতে অনুৎসাহিত করি, কারণ তোমার দরকার নাই এখানে আলাদা করে আবার ওদেরকে বোঝানোর যে এটা নেগেটিভ, এটা আমাদের আকর্ষণ, এটা এমনিতে বোঝা যায়। মহাকর্ষণ বলতো অলওয়েজ আকর্ষণধর্মী। তো আমরা অলরেডি সূত্র পেয়ে গেছি কি, এটা হচ্ছে কখন
এক্ষেত্রে মাথায় রাখবো এ আরটা কিন্তু গ্রেটার দেন এ, যেখানে এ হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে সুষম নিরেট গোলকের বাইরে যদি কোনো বিন্দু হয় তখন এটা করছি। এখন যদি গোলকের বাইরে না হয়ে গোলকের পৃষ্ঠে বলে, পৃষ্ঠে যদি বলে, আচ্ছা গোলকের বাইরে থাকা অবস্থায় যতটুকু গোলকের প্রভাব তার উপর ছিল, গোলকের পৃষ্ঠেও তো সেম গোলকের প্রভাব, এক্স্যাক্টলি ভাইয়া একই ধরনের প্রভাব, তখন আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া যে অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রভাব সেম, পার্থক্য হচ্ছে কোথায়, দূরত্বে। এবার দূরত্বটা হয়ে যাবে কত, এ। তখন জাস্ট আর কিছুই না, ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে কি, এ আর এর জায়গায় হয়ে যাবে এ, আর এর জায়গায় হয়ে যাবে এ স্কোয়ার, শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে গোলকের পৃষ্ঠে বের হয়ে গেল। তখন আমরা এখানে আর এর জায়গায় হয়ে যাচ্ছে এ, আর এখানে তুমি যদি তখন আমাদের আর এর জায়গায় হয়ে যাচ্ছে এ। আর অ্যাকচুয়ালি তোমরা এখানে তখন অন্তরীকরণ করলে সেম এটাই পাবা, কারণ তখন তুমি এ হিসাবে অন্তরীকরণ করো, দূরত্বটাকে এ ধরতেছো, এটা হোয়াট এভার নো প্রবলেম। তুমি জাস্ট সরাসরি বসাই দিতে পারবা যে আমাদের এখানে ভি ইকোয়াস টু মাইনাস জি এম বাই এ আর ই ইকোয়াস টু জি এম ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা কখন, যদি আমরা বলি গোলকের পৃষ্ঠে। তাহলে আমরা অলরেডি দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে গোলকের একটা সুষম নিরেট গোলক, সেই গোলকের নিরেট গোলক কিন্তু মানে ভিতরে কোনো ফাঁকা অংশ নাই, ওই গোলকের বাইরে কোনো বিন্দুতে বিভব কেমন হবে, প্রাবল্য কেমন হবে, পৃষ্ঠে বিভব কেমন, প্রাবল্য কেমন। এবার হচ্ছে মোস্ট ওয়ান্টেড কনসেপ্ট, গোলকের ভিতরের কোনো বিন্দুতে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি এই গোলকের ভিতরের কোনো একটা বিন্দু যদি চুজ করি, সেই বিন্দুতে বিভব কত সেটা বের করতে এগুলোর মতো বের করা যাবে না, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, সেটাই আমরা এখন তোমাকে বের করে দেখাবো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা একটু খেয়াল করে দেখি, এবার আমাদের টপিক্সটা হচ্ছে কি, এই সুষম নিরেট একটা আমার গোলক আছে, এই পুরোটা হচ্ছে একটা গোলক, এই গোলকের ভিতরে কোনো বিন্দুতে প্রাবল্য বিভব এবং প্রাবল্য বের করতে হবে। তো আমরা অলরেডি জানি যদি বিভব বের করতে জানি প্রাবল্য ইজিলি বের করা যায়। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে বিভব বের করা। এবার এখানে কাজ আছে, বিভব কার কারণে সৃষ্ট, ভরের কারণে কিন্তু, কারণ এই বিভব জিনিসটা বিভবর ফর্মুলায় কিন্তু ভর আছে, সো বিভব কিন্তু ভরের উপর নির্ভরশীল, ঠিক কিনা। আচ্ছা এখন তোমাকে কোথায় বললো, তোমাকে বললো হচ্ছে এরকম একটা গোলক আছে, এই গোলকের ভিতরের এই বিন্দুতে কত, তাহলে যে বিন্দুতে বলছি সেই বিন্দুতে একটা গোলক কল্পনা করো। তাহলে আমাদের এই গোলকের ভিতরে এই বিন্দুতে বলছো, ওই কারণে এই বিন্দুতে গোলক কল্পনা করলাম। তাহলে এই বিন্দুটার ভিতর দিকে কিন্তু এটা কিন্তু নিরেট গোলক, ভিতর দিকে কিন্তু ভর আছে, আবার এই গোলকের বাইরের দিকেও কিন্তু ভর আছে, এই বাইরের দিকে এটাও কিন্তু নিরেট ভর আছে, কিন্তু কথা হচ্ছে এই দুইটা ভরের মধ্যে পার্থক্য আছে। এই ভরগুলো হচ্ছে বিন্দুটার ভিতরে আর এই ভরগুলো হচ্ছে বিন্দুটার বাইরে। ওই কারণে আমি কি করব, যখন বলবে এই বিন্দুর জন্য বের করো, আমি এই বিন্দুটাকে চিন্তা করে দুইটা গোলককে আলাদা করে ফেলবো। জিনিসটা কেমন, মনে করো এই বিন্দুটার কথা যদি চিন্তা করি, এই বিন্দুটা কোথায় আছে ভাই, এই বিন্দুটা হচ্ছে ওই বিন্দুকে কেন্দ্র করে যে কালো গোলক আঁকলাম, কালো গোলকের পৃষ্ঠে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এটাই হচ্ছে সেই গোলকটা, এই গোলকের পৃষ্ঠে হচ্ছে এটা আছে। তাহলে এই ছোট্ট গোলকের পৃষ্ঠে যেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, আর, কারণ তুমি এই যে কেন্দ্র থেকে আর দূরত্বে এই বিন্দুতে বিভব জিজ্ঞেস করলো। এখন এই এতটুকু যে গোলকটা, এই গোলকটা হচ্ছে এটা, এই গোলকটা হচ্ছে এটা, আর এটাকে বাদ দিলে বাকি যে রিমেইনিং গোলকটা থাকে সেটা হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি এই বিন্দুটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এই বিন্দুটা অ্যাকচুয়ালি ভিতরের গোলকের পৃষ্ঠে আছে, আর বাইরের গোলকটাকে চিন্তা করলে সেই গোলকের ভিতরে ফাঁকা, এরকম বাইরের ফাঁকা একটা গোলকের ভিতরে আছে। এখন গোলকের পৃষ্ঠ থাকলে তার বিভব ধরে নিলাম V1, আর এই বিন্দুটা যদি কোনো একটা গোলকের ভিতরে থাকে তার জন্য বিভব V2। এখন আমার কাজ হচ্ছে এই V1 বের করা, V2 বের করা, বিভব তো স্কেলার রাশি, দুইটাকে যোগ করলে টোটাল বিভব পেয়ে যাব। তাহলে এই বিন্দুতে টোটাল বিভব হচ্ছে ভিতরের গোলকের পৃষ্ঠে আর বাইরের গোলকের ভিতরে। তো আমাদের এই দুইটা বিভব আমরা বের করবো। এখন কীভাবে বের করি, খুবই সিম্পল, জাস্ট ইন্টিগ্রেশনের কনসেপ্ট। তো আসো প্রথমে আমরা যদি চিন্তা করি ভাই ভিতরের গোলক, এই ভিতরের গোলকের জন্য আমরা যদি বের করি, আমরা তো জানি এটা হচ্ছে গোলকের পৃষ্ঠে, তো গোলকের পৃষ্ঠে ফর্মুলা কী ছিল, মাইনাস GM ডিভাইড বাই R। এখানে M ছিল হচ্ছে কোনটা, যে গোলকের পৃষ্ঠে সেই গোলকের ভর। এখন পুরা গোলকের ভরটা আমরা জানি বড় হাতের M, কিন্তু এই ছোটো গোলকের ভর কত ধরে নিছি M প্রাইম, এটা আমরা জানি না। তাহলে M প্রাইম আর কতটুকু, কারণ তুমি কেন্দ্র থেকে আর পরিমাণ গেছো, দ্যাট মিনস ছোটো গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত, আর। তাহলে আমরা বলতে পারি এখানে আর বসাইলাম। তো আমি তো M প্রাইমের মান জানি না,
এম প্রাইমের মান বের করব। তো ভর সমান আমরা কি জানি ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে আমরা কি করলাম, এই যে এম প্রাইমের জায়গায় দেখো এ মাইনাস g/r রয়ে গেল, এম প্রাইমের জায়গায় ঘনত্ব ইন্টু আয়তন, এই গোলকের ঘনত্ব ধরে নিলাম রো, আর আয়তন, আয়তন হচ্ছে কার, দেখো আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, এই যে এই গোলকটার ভর বের করতেছি। তাহলে এই গোলকের ভর বের করলে এই গোলকের ভর আর এই গোলকের ভর তো সেম না, না, তাহলে এই গোলকের ভর সমান এই গোলকের আয়তন ইন্টু এই গোলকের ঘনত্ব। তো ঘনত্ব তো সবার জন্য সেম, কিন্তু আয়তন সবার জন্য সেম না। এই গোলকের আয়তন হচ্ছে, যেহেতু ব্যাসার্ধ আর, এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এই গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাকে ঘনত্ব দ্বারা গুণ করলাম, করলে কি হলো, এই আর কিউবের সাথে আর কাটাকাটি করলে আর স্কোয়ার থাকে, বাকিটা বসে গেল, এই 4/3 বসাইলাম, পাই বসাইলাম, একটা চলে গেলে আর স্কোয়ার থেকে বসাইলাম, রো বসাইলাম, সামনে একটা জি রয়ে গেছে, জিটা বসাই দিলাম। তাহলে -4/3 পাই আর স্কোয়ার রো জি। এটা হচ্ছে কখন, যখন হচ্ছে আমাদের এই যে পৃষ্ঠে V1। তাহলে V1-এর জন্য আমি জানি। এখন আমার কাজ কি, B2টা বের করা, ওইটাই হচ্ছে আমার এখানে বের করাটা হচ্ছে মেইন কাজ। তো B2 করার জন্য আমি কি করব জানো, B2 করার জন্য হচ্ছে আমি, এটা হচ্ছে V2 না, এটা করার জন্য কোথায় কতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা করব, তাই তো, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কত, এখান থেকে এটা মনে করছে কত আর, আর এতটুকু পর্যন্ত মানে কি এ, এর মানে আর থেকে এ পর্যন্ত করব। এখন এতটুকু যদি করব, এখান থেকে আমরা একটা অংশ স্লাইস কেটে নিব, হুবহু আগের মতো একটা স্লাইস কেটে নিলাম, এই যে এরকম একটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র স্লাইস কেটে নিলাম, এই যে দেখো স্লাইস কেটে নিছি, যেই স্লাইসটা কেন্দ্র থেকে x দূরত্বে, যার পুরুত্ব হচ্ছে dx। তাহলে আমরা বলতে পারবো ওই আবার হুবহু আগের মতো আমার ডিএম বের করতে হবে। ডিএম সমান কি, ঘনত্ব ইন্টু আয়তন। তো আমরা তো ঘনত্ব তো আমরা এখানে রো ধরে রাখছি, ঘনত্বটা আমি লাস্টে চেঞ্জ করব, এখন চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি, এখান থেকে বলতে পারতেছি হচ্ছে ভাইয়া ঘনত্বকে রো রেখে দিলাম, আর ডিবি মানে কি, ওই ক্ষুদ্র অংশটার আয়তন। এই ক্ষুদ্র অংশটার আয়তন মানে কি, তার পৃষ্ঠতলে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত, 4πx², পুরুত্ব কত, dx। এটাকে সুন্দর করে সাজা লিখতে পারি, 4πx² dx, আর একটা রো থাকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডিএম এর মান। তো আমরা এবার তো আমরা B2 ধরে নিচ্ছি, তাই না? তাহলে আমি যদি বলি B2 বের করব, এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র V2, সেক্ষেত্রে এখানে বসবি ডিএম। আর আমি যেহেতু এখানে লিমিটটা এক্স্যাক্টলি কোথায় শুরু কোথায় শেষ আমার তো নির্দিষ্ট না যে আমার এখানে এই পাপাগুলোর জন্য বের করতে হবে। তো আমি যে কাজটা করলাম, এই ডিভিটা বের করার সময় ওই স্লাইস যেটা, এই স্লাইসের জন্য বিভব বের করতেছি। এর মানে দূরত্ব কোনটা, দূরত্ব কিন্তু এই কেন্দ্র থেকে x দূরত্ব, মানে আমাদের এই বিভবের জন্য দূরত্ব হচ্ছে x, কারণ এই স্লাইসটা কেন্দ্র থেকে কত দূরত্বে, x দূরত্ব অবস্থান করতেছে। তাহলে আমরা এখানে x বসালাম, ওকে, ইকুয়ালস টু -g/x রয়ে গেল, আর ডিএম এর মানটা এখান থেকে আমরা বসাই দিলাম। বসাই দিলে x কাটাকাটি, এখানে একটা x থাকে, তাহলে থাকে কত, মাইনাস বসালাম 4πx dx, 4πx dx রো, বাকি থাকে জিটাও বসাই দিলাম। এটা হচ্ছে কার মান, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভবের মান, B2 এর মান, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। পুরোটা পাইতে হলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আমি B2 পাওয়ার জন্য এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশনের লিমিট কত হবে ভাইয়া, লিমিট হবে এই আর থেকে শুরু করে এ পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে গোলকের পৃষ্ঠ পর্যন্ত। তাহলে লিমিট হচ্ছে আর থেকে শুরু করে এ, বাকি কাজটা হচ্ছে আমাদের নিজেদের কাজ, ইন্টিগ্রেশন করলে আনসার শেষ। তাহলে দেখো আমি ইন্টিগ্রেশন করতেছি, মানটা বসাই দিলাম, আমি এক্সের সাপেক্ষে যোগাযোগকরণ করব, এই x dx বাদে বাকি পুরোটা বের হয়ে চলে আসলো। যোগাযোগকরণ করলে এখানে পাবো x²/2 রাখলাম। এই 2টা যদি বের করে নিয়ে আসি, 2 এর কাটাকাটি করে 2 হবে, তাহলে বলতে পারি -2 পাই রো জি দিলাম, আর এখানে লিমিট বসাইলে এক্সের জায়গায় একবার এ, আরেক জায়গায় আর, তাহলে a² - r² রয়ে গেল। এবার হচ্ছে এটা হচ্ছে কার মান, V2 এর মান। আমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম একটা গোলক দিয়ে তোমাকে বলবে এই বিন্দুতে বিভবের মান কত, এই বিন্দুতে বিভবের মান হচ্ছে এই যে এই ফর্মুলা, এটা -2 পাই রো জি ইন্টু a² - r²। জাস্ট জেনে রাখা ভালো, কিন্তু পরীক্ষা আমার আসে না, জেনে রাখা ভালো। হঠাৎ করে যদি একটু টাফ টাইপসের কোয়েশ্চেন করতে চাই তখন এটা দিতেই পারে। সাধারণত আমরা এটা মুখস্থ করতে বলি না, জেনে রাখতে বলি। তো এবার আসে হচ্ছে আমরা V2 পাইলাম, V1 পাইলাম, টোটাল বিভব মানে কি, দুইটার যোগফল, কারণ এই বিন্দুতে আমাদের পুরো গোলকের জন্য। হ্যাঁ, তাহলে আমরা টোটাল বিভব বের করব। টোটাল বিভব হচ্ছে V1 + V2। V1 এর মান আমরা
এখানে পাইছিলাম সেটা বসালাম, B2 এর মান এটা। এই দুইটার মধ্যে কমন কি যায় দেখো, 2 কমন যায়, এখানে আছে এখানেও আছে, কারণ 4 থেকে 2 কমন নিতে নেওয়া যায়। 5 কমন যায়, রো কমন যায়, জি কমন যায়, নিয়ে নিলাম। তাহলে -2 5 রো জি কমন নিলাম, থাকে কত এখানে 2/3 5 তো কমন নিয়ে নিছি, আর স্কোয়ার, আর এখানে জাস্ট a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মাইনাস সহ কমন নিছি। এখন যদি তুমি এখানে লসাগু নাও, নিচে 3 আসবে, সেই 3টাকে বাইরে বের করে নিয়ে আসলাম, আর উপরে আসবে 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমাদের ওভারঅল এই রাশিটা আসবে -2/3 5 রো জি ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা তোমার মুখস্থ করতে হবে না, এটাকে আমরা একটা সুন্দর একটা ফর্মেটে নিয়ে যাব, সেই ফর্মেটটা মুখস্থ করব। তাহলে আমি সেই সুন্দর ফর্মেটে নিয়ে যাই। দেখো এখানে ঘনত্ব কত আমি কি জানি না, তাহলে আমার কি করতে হবে, গোলকের ভর যেটা ভরের সাথে রিলেটেড করে দিতে হবে। তো আসো আমি গোলকের ভরের সাথে আমরা রিলেটেড করে সুন্দর একটা ফর্মুলা বানাই দিই। তার আগে তোমাদেরকে আমি দেখাই দিই গোলকের ভরটা কত, মানে পুরো গোলকের ভর। পুরো গোলকের ভর হচ্ছে আমার কত, এম। তো এম সমান কি, ঘনত্ব ইন্টু আয়তন। তো এই গোলকের ঘনত্ব কত, রো তো আমরা ধরে নিছি। আয়তন কত, আয়তন হচ্ছে 4/3 পাই, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে 4/3 পাই a কিউব ইন্টু রো, এটা হচ্ছে বড় হাতের এম। এর মানে কোথাও যদি তুমি এই পুরো জিনিসটা দেখো, তার জায়গায় এম বসে দিতে পারবা, সেটাই আমরা একটু পর করব। তাহলে আমি এখান থেকে বি এর মান পাচ্ছি কত, অ্যাকচুয়ালি লাস্ট লাইনটা বসাই, -2/3 পাই রো জি ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার আসো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ভাই এটাকে এখান থেকে ঘনত্বটাকে তাড়ানো। ঘনত্ব তাড়াইতে হলে আমার কী করতে হবে, এম ফর্মেটে রাখতে হবে। এম ফর্মেটে রাখার জন্য কী কী লাগবে দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া রো। এই রো আমার এখানে আছে কি না, ভাই আমার রো এখানে আছে। আমার লাগবে হচ্ছে পাই আমার এখানে আছে কি না, আছে। আমার লাগবে হচ্ছে 4/3, আমার এখানে আছে 2/3। তাহলে আমার কি করতে হবে, এখানে 4 বানাইতে হলে নিচে একটা 2 দিতে হবে, সিম্পল। আর আমার এখানে a কিউব আছে, a কিউব এখানে নাই। তাহলে ল্যাকেজ হচ্ছে দুইটা জিনিসের, একটা হচ্ছে কি আমার এখানে এক্সট্রা 2 লাগবে আর a কিউব লাগবে। তো আমি কি করতেছি দেখো, আমি যে কাজটা করলাম, মাইনাস এটাকে 4/3 লিখলাম, 4/3 লিখলাম, পাই a কিউব লিখলাম ইন্টু রো লিখলাম। কেন বুঝছো তো, কারণ 4/3 পাই a কিউব ইন্টু রো, এটা হচ্ছে ভর। এখন এটা লেখার কারণে তাহলে আমাদের এটা লিখলাম, আর এদিকে তো আমার জি আছে, জিটা রেখে দিলাম, উপরে আছে 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো এক্সট্রা কী লিখলাম, এক্সট্রা লিখলাম হচ্ছে এখানে একটা 2 লিখছি, 2 ভাগ করে দিলাম, a কিউব লিখলাম, a কিউব দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমাদের এখানে কি হয়, এই পুরা যে টার্মটা এটাকে আমরা বলতে পারি আমাদের ভর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -mg ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস a কিউব। আমরা সুন্দর করে সাজাই লিখি, v ইকুয়ালস টু -gm ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস a কিউব। এটাই হচ্ছে আমার কার মান, এটাই হচ্ছে আমাদের বিভবের মান। কোথায়, এটা হচ্ছে বিভবের মান। এখন এই বিভবের মানের ফর্মুলাটা আমরা ইউজ করতে গেলে অনেকে ভুল করি। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, এটা হচ্ছে ওভারঅল গোলক। এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, দেখো গোলকের ব্যাসার্ধ কিন্তু কি এ। গোলক থেকে আর দূরত্বে, গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে ব্যাসার্ধ, যেখানে আরটা হচ্ছে এ থেকে ছোটো, মানে গোলকের ভিতরে, কারণ আমরা ভিতরে আর বাইরে সেম ফর্মুলা পাচ্ছি না। তাহলে এই আর গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে আমাকে বিভব বের করতে বললো। এই জি সমান আমরা জানি, এম মান হচ্ছে এই পুরো গোলকের ভর, এ মান হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর মান হচ্ছে কেন্দ্র থেকে কতটুকু দূরে। এই সূত্রটা আমাকে মুখস্থ রাখতে পারে, হচ্ছে ফর্মুলা -gm ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস a কিউব, -2a কিউব। তাহলে আমরা আশা করি এটা পারবো, v ইকুয়ালস টু আমরা এটা পাবো। আর এক্ষেত্রে আমরা যদি প্রাবল্য বের করি, প্রাবল্য বের করতে হলে কী করতে হবে, এটাকে যোগজীকরণ করতে হবে। এটাকে আমরা বলতে পারি প্রাবল্য e ইকুয়ালস টু -dv/dr। তো এটা করার পর তুমি যেটা পাবা সেটা আমি সরাসরি লিখে দিই। তুমি যেটা পাবা, ই এর মান যেটা পাবা, ই ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে gm ডিভাইড বাই a কিউব ইন্টু আর, এরকম পাবা, gm ডিভাইড বাই a কিউব ইন্টু আর, মাইনাস চিহ্ন পাবো, মাইনাসটা আমার আকর্ষণ মিন করে, gm ডিভাইড বাই a কিউব ইন্টু আর, এটা হচ্ছে তুমি প্রাবল্য পাবা। তাহলে আমি বুঝলাম কি, তাহলে দেখো সিম্পল যদি আমি চিন্তা করে দেখি, আমার ওভারঅল খালি ফর্মুলা মুখস্থ করতে হবে। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি মনে করো তুমি সব ভুলে গেছো। তোমাকে যে কাজটা করতে হবে পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, যদি আমাদের গোলকের বাইরে হয়, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন এ,
তখন আমরা যে ফর্মুলা করব সেই ফর্মুলা হচ্ছে বি ইকুয়ালস টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এবার হচ্ছে যদি গোলকের পৃষ্ঠে হয় আর ইকুয়ালস টু এ, তখন আমরা বলবো ভি ইকুয়ালস টু মাইনাস জি এম ডিভাইড বাই এ আর ই ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই এ স্কোয়ার। প্রাবল্যের ফর্মুলায় মাইনাস দেওয়ার দরকার নাই ম্যাথের ক্ষেত্রে আর কি। আর যদি আর এর মান লেস দেন এ হয়, তখন আমরা ভি ইকুয়ালস টু বলতে পারবো মাইনাস জি এম ইন্টু 3 এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এ কিউব। আর প্রাবল্যের মান বলতে পারবো জি এম ডিভাইডেড বাই এ কিউব ইন্টু আর। শেষ। তাহলে তোমাকে তিনটে জিনিস মুখস্থ রাখতে হবে যে এ ব্যাসার্ধের গোলক, আমরা এখানে এ বলতে মিন করতেছি এ ব্যাসার্ধের গোলক, আমরা এখানে মিন করতেছি কি এ ব্যাসার্ধের গোলক। যে গোলকের কথা আমরা বলতেছি সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ সমান গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। এখন তোমাকে পরীক্ষার জন্য ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। গোলকের ব্যাসার্ধ যদি এ হয়, এ ব্যাসার্ধের গোলকের বাইরের কোনো একটা বিন্দুতে বিভবায়ত প্রাবল্যায়ত, পৃষ্ঠে বিভবায়ত প্রাবল্যায়ত, ভিতরের কোনো বিন্দুতে বিভবায়ত প্রাবল্যায়ত। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে পারলে আমার আর কিচ্ছু দরকার নাই। প্রমাণটা জাস্ট সো কল্ড প্রমাণ, বেসিকের জন্য পড়াইছি, কিন্তু ম্যাথ করার জন্য ফর্মুলাগুলো লাগবে। এগুলো দিয়ে সরাসরি আমাদের বইতে কোনো খুব একটা ম্যাথ নাই, তো এগুলো তোমরা জাস্ট ফর্মুলাগুলো জেনে রাখবো, কোনটার নাম কি, কোনটা দ্বারা কি মিন করে। যেমন এম হচ্ছে গোলকের ভর, আর সমান হচ্ছে কেন্দ্র থেকে কত দূরত্ব বের করব। এই আর এ আর সেম না, এ আর মানে হচ্ছে ব্যাসার্ধের থেকে বড়, মানে গোলকের বাইরে, এ আর মানে হচ্ছে গোলকের ভিতরে। সো তোমাকে জিনিসগুলো ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, মাথায় রাখলে ম্যাথ আসুক সমস্যা নেই, ফর্মুলাতে বসালে তুমি আনসার পেয়ে যাবা। তাহলে আমরা বিভবের কনসেপ্টটা আমাদের শেষ। এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ নামে আমরা একটা কনসেপ্ট পড়বো, সেটা আমরা এখনই পড়বো। এবার দেখি আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা জিনিস এবং খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে মুক্তিবেগ। তো মুক্তিবেগ নামের মধ্যে বুঝে যাচ্ছ ভাই আমি মুক্ত হতে চাই, যুক্ত থাকতে আমি নাহি চাই, মুক্তি আমি মুক্তি চাই, যেখানে এই পৃথিবীর কোনো আকর্ষণ নাই। আসলেই আমাদের এটাকেই আমরা মুক্তিবেগের সাথে তুলনা করতে পারি। সেটা হচ্ছে মনে করো তোমার ইচ্ছে হলো তোমার বন্ধু, তোমার সেই বন্ধুটা সে তোমার সাথে ফাইজলামি করছে, তোমাকে চেতায়া দিছে, তুমি এখন তোমার বন্ধুরে কিক করবা আকাশের দিকে। এই তোমার মনে কি এরকম একটা ভাবনা উদয় হয় না, আমি কিক করার সাথে সাথে আমার বন্ধুরা যদি আর ফেরত না আসতো, আকাশে মহাশূন্যে বিলীন হয়ে যেত, খুব ইন্টারেস্টিং হইতো না ব্যাপারটা? জি ভাইয়া, এটা হচ্ছে আমার পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি কিক করলা, কিক করার পর সে আবার নিচে নেমে চলে আসলো। তুমি আরও জোরে কিক করলা, সে আরও একটু বেশি উপরে উঠে আবার চলে আসলো। তুমি আরও জোরে কিক করলা, সে আরও একটু বেশি উপরে উঠে চলে আসবে। আচ্ছা তোমার কি মনে হয় না আমি আস্তে করে কিক করলে এই বস্তুটাকে দেখো সিম্পল, এভাবে মারলে এতটুকু উঠে, আরও জোরে মারলে আরও উঠে, আরও জোরে মারলে আরও উঠে। তাহলে এভাবে আমি মারতে মারতে যদি এত জোরে মারি, এই পৃথিবীর যে আকর্ষণ বল সেটা কাটিয়ে সে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। অর্থাৎ সে কোথায় চলে যাবে? অসীমে চলে যাবে, মহাশূন্যে বিলীন হয়ে যাবে। হয় না? হয়। তো এই কোনো একটা বস্তুকে মনে করো একটা মিনিমাম ব্যাগ আছে না, এই ব্যাগে যদি আমি মারতে পারি, মাগার এটার পৃথিবীতে আসবে না। এর থেকে বেশি বেগে মারলে তো, যে ব্যাগে মারলে পৃথিবীতে আর আসবে না, তার থেকে বেশি বেগে মারলে তো আসার চান্সই নেই। তাহলে আমরা সেই ব্যাগটাই নিতেছি, যেই ব্যাগে মারলে সে পৃথিবীর আকর্ষণ, মানে পৃথিবীর সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না। পৃথিবীর যেহেতু ভালোবাসা, সেই ভালোবাসাকে অতিক্রম করে সে চলে গেছে। তাহলে এই কোনো একটা বস্তুকে যে ব্যাগে তুমি নিক্ষেপ করলে, তাকে আমরা বলি ভিই, বলা হয় এসকেপ ভেলোসিটি, বাংলায় বলা হয় মুক্তিবেগ। এই এত ব্যাগে, যে ব্যাগে নিক্ষেপ করলে কোনো একটা বস্তু মহাশূন্যে বিলীন হয়ে যায়, পৃথিবীর আকর্ষণ বল অতিক্রম করে চলে যায়, সেই ব্যাগটাকে আমরা বলি হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ নামের সাথে মিল আছে না? সে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত, এমন ব্যাগে তাকে আমি নিক্ষেপ করলাম, সেই ব্যাগটাকে আমরা বলি মুক্তিবেগ। তোমার হতাশাটাকে
টেনে ধরে নিয়ে মুক্তিবেগে নিক্ষেপ করে দাও, মহাশূন্য বিলীন হয়ে যাবে তোমার হতাশা, আর থাকবে না তোমার কোনো হতাশা। এরপরে তুমি মনে জাগাতে পারবো অনেক অনেক আশা। তাহলে দেখো এই মুক্তিবেগ মানে কি, এটা হচ্ছে আমাদের একটা ড্রিম ড্রিম ড্রিম। চুরে ফেলে দিব পৃথিবীতে, আর ফিরে আসবে না। যতই আমি তাকে দিই ধাক্কা, সে কিন্তু নিচে এসে আমাকে করে ফেলে ফাক্কা। কিন্তু আমি দিতে চাই এমনভাবে ধাক্কা, আসার কোনো চান্স নাই। সবার মনে কিন্তু এটা কি একটা আফসোস, ইস যদি এরকম হইতো। বিজ্ঞানীরাও বসে থাকে নাই, বিজ্ঞানীদের সাথে অনেকে বেইমানি করছে, তারাও চাইছে যে বেইমানি করছে তারা পাঠাইয়া দিই, পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে দিই। আসো, যে ব্যাগে আসলে মিনিমাম যে ব্যাগে নিক্ষেপ করলে সে পৃথিবীর আকর্ষণ মুক্ত হয়ে যায়, সেই ব্যাগটাকে আমরা বলি মুক্তি ব্যাগ। এই মুক্তি ব্যাগটা আমরা কীভাবে বের করব? আমাদের বের করার ওইটা দেখো। আমি চিন্তা করলাম এখান থেকে তাকে অসীমে নিতে হলে কাজ করতে হয় ডব্লিউ পরিমাণ। তো আমরা তো জানি বিই ব্যাগে যদি তুমি নিক্ষেপ করো, কি পরিমাণ গতিশক্তি সে অর্জন করবে? 12 mv²। কারণ এই বস্তুটার ভর হচ্ছে কি m বরের কোনো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা। এই গতিশক্তি সমান কি কৃতকাজ না? কৃতকাজ ডব্লিউ। এখান থেকে তুমি বি এর মানটা বের করতে পারতেছো না? হ্যাঁ, এর জন্য তোমার জানা লাগবে কৃতকাজ। এর মানে আমরা আগে দেখব কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম পর্যন্ত পাঠাই দিতে হলে, মহাশূন্যে বিলীন করে দিলে কি পরিমাণ কাজ করতে হয়, আর ওই পরিমাণ কাজ করার জন্য বা ওই পরিমাণ গতিশক্তি পাওয়ার জন্য কত বেগে নিক্ষেপ করতে হয় সেটা আমরা জেনে যাব। তাহলে আমার মেইন কনসার্ন কি? কত কাজ করতে হয়। তার আগে আমি ডেফিনেশনটা বই থেকে হুবহু লিখছি, এটা আমি বুঝাই দিই। সর্বাপেক্ষা কম যে ব্যাগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফেরত আসে না, সেই ব্যাগকে আমরা বলি মুক্তি ব্যাগ। তাহলে এখন এর মানে কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে তুমি অসীমে পাঠিয়ে দিবা। কোথায় পাঠিয়ে দিবা? অসীমে। এই অসীমে পাঠিয়ে দিয়ে তোমার যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটা তুমি বের করবা। আগে কাজ বের করলে এরপর ইজিলি তুমি ব্যাগটা বের করতে পারবা। তো আসো আমি কাজ বের করি। তো আমরা কাজ যদি বের করতে চাই, আমরা কাজ সমান কি জানি? বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে আমাদের দেখা গেছে যে কোনো বস্তুই থাকুক না কেন, মনে করো আমাদের m বরের কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর কিন্তু পৃথিবীর একটা আকর্ষণ বল F আছে। সেই বলের বিপরীত দিকে তোমাকে সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এই দিকে যেই পরিমাণ মহাকর্ষ বল, সমপরিমাণ বল তুমি উপর দিকে প্রয়োগ করবা, উপরের দিকে সমপরিমাণ বল প্রয়োগ করবা, বস্তু যাতে সমবেগে উপর দিকে ওঠে। তাহলে সমপরিমাণ বল প্রয়োগ করলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? F পরিমাণ। তাহলে আমরা F মানে কি? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের কারণে কিন্তু কোনো একটা বস্তুকে উপর দিকে ধাক্কা দিলে নিচে চলে আসে। তাহলে এই বলের সমপরিমাণ বল দিয়ে উপর দিকে ধাক্কা দিব, এই বলের সমপরিমাণ বলে উপর দিকে ধাক্কা দিব। ধাক্কা দিলে তাহলে আমার সেই বলের মানটা আমরা প্রথমে বের করি। এই বস্তুর বিশাল আকার পৃথিবীর ভর হচ্ছে কত? বড় হাতের m, আর ছোট বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের m। সে কতটুকু দূরত্বে আছে? আর দূরত্বে আছে। তো আমি তার dr পরিমাণ সরণ, সে বর্তমানে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে। এই dr পরিমাণ সরণের জন্য কৃতকাজ কত? এতটুকু সরণের জন্য কৃতকাজ হচ্ছে dw, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ, ক্ষুদ্র 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 কৃতকাজ। এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে টোটাল কৃতকাজ বের করব। তাহলে আমরা বলতে পারি F ইকুয়ালস টু কত? F ইকুয়ালস টু হচ্ছে gmm/r²। দেখো এই F ইকুয়ালস টু gmm/r²। তাহলে এখান থেকে বলা যায় dw সমান বল ইন্টু বলের দিকে সরণ। আমি বল প্রয়োগ করতেছি F পরিমাণ, সেই দিকে সরণ হয়েছে dr পরিমাণ। এখান থেকে যে পরিমাণ কাজ পাবো সেটা হচ্ছে dw। F এর মান হচ্ছে এত, drটা বসে গেল। এখন আমি চাচ্ছি আমি কোন কাজ বের করবো? আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বের করছি, ইন্টিগ্রেশনে তুমি লিমিট যা দিবা সেটা বের হবে। আমি চাচ্ছি পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে পাঠাই দিতে। তাহলে রেফারেন্স তো পৃথিবীর কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে প্রথমে ছিল আর দূরত্ব, আর তুমি পাঠাইতে চাচ্ছ পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্বে। তাহলে লিমিট কত হবে? আর থেকে ইনফিনিটি। পৃথিবীর কেন্দ্র থেকে শুরুতে সে পৃথিবীর পৃষ্ঠে ছিল, আমি তো পৃথিবীর পৃষ্ঠ থেকে কাউকে কিক করব। তাহলে সে শুরুতে ছিল পৃথিবীর পৃষ্ঠে, শুরুর লিমিট হচ্ছে আর, শেষে সে অসীমে চলে গেল, অসীম। তাহলে আমাদের টোটাল কৃতকাজ সমান হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে ইন্টিগ্রেশন করব। তো এটা মান বসাই দিলাম, আমি ইন্টিগ্রেশন করব আর থেকে ইনফিনিটি পর্যন্ত, ইন্টিগ্রেশন করে যা পাই। তো আমরা আসলে ইন্টিগ্রেশন করি। তো প্রথম কথা হচ্ছে এখানে কনস্ট্যান্টকে gmm, এটা কনস্ট্যান্ট, আর আর থেকে ইনফিনিটি 1/r² dr। এখন আমাদের একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ 1/x² dx। এটার ফর্মুলা হচ্ছে কত? -1/x + c। তাহলে আমি এখান থেকে ইজিলি বলে দিতে পারবো। তাহলে আমি এখান থেকে বলতে পারবো gmm ইন্টু -1/x ইনফিনিটি
আর এখান থেকে আর। তাহলে আমি যদি এখানে লিমিটটা বসাই দিই, তুমি মাইনাসটা বের করে নিয়ে আসতে পারো। মনে করো আমি নিয়ে আসলাম মাইনাস GMM ইন্টু 1/x ইনফিনিটি আর। তাহলে আমি এখানে বলতে পারি মাইনাস GMM, প্রথমে এক্সের জায়গায় 1/x এর জায়গায় ইনফিনিটি, মাইনাস 1/x এর জায়গায় হচ্ছে আর। এই 1/∞ এই জিনিসটার মান হচ্ছে কত? 0। তাহলে আমার এটার মান যদি 0 হয়, 0 মাইনাস 1/r মান হচ্ছে মাইনাস 1/r। সে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কত? GMM ডিভাইডেড বাই আর হয়ে যাচ্ছে। এই GMM ডিভাইডেড বাই আর এটা হচ্ছে কৃতকাজের পরিমাণ। এর মানে আমি বলতে পারি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে অসীম দূরত্বে নিতে হলে, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে অসীম দূরত্বে নিতে হলে যেই পরিমাণ কাজ করতে হয় সেই কৃতকাজের মানটা হচ্ছে W হচ্ছে GMM ডিভাইডেড বাই আর। GMM ডিভাইডেড বাই আর, অর্থাৎ এই পরিমাণ কাজ করলে কোনো একটা বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে আমাদের অসীমে বিলীন হয়ে যাবে। অর্থাৎ এই পরিমাণ কাজ করতে হবে, তো এই পরিমাণ কাজ করার জন্য কি পরিমাণ গতিশক্তি লাগে? যেই গতিশক্তি লাগে তার নাম হচ্ছে ইকে। এই ইকের ফর্মুলা কি? 1/2 mv²। এখন আমরা কত ব্যাগে নিক্ষেপ করলে এটা পাবো? v ব্যাগে নিক্ষেপ করলে এম্বরের বস্তুর জন্য। আমি তো নিক্ষেপ করবো হচ্ছে ওই ছোটো হাতের এম্বরের বস্তুকে, ওই কারণে ছোটো হাতের mv²। এখন এই v কত ব্যাগে নিক্ষেপ করবো? ve ব্যাগে, যেটাকে আমরা বলি স্কেপ ভেলোসিটি বা মুক্তি ব্যাগ। তাহলে আমরা সুতরাং এখান থেকে বলতে পারি গতিশক্তি সমান কৃতকাজ। তাহলে বলা যায় 1/2 ছোটো হাতের m ve² ইকুয়ালস টু GMM ডিভাইড বাই আর। এখান থেকে দেখো ছোটো হাতের m চলে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি? ve² ইকুয়ালস টু 2GM ডিভাইডেড বাই আর। তাহলে ve সমান কত? ve সমান বলতে পারি √2GM ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কি? ve বা মুক্তিবেগের মান। তাহলে আমরা মুক্তিবেগের মান ve ইকুয়ালস টু কী বলতে পারি? √2GM ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। আরও ফর্মুলা আছে, মানে এটা থেকে আসবে। তাহলে মুক্তিবেগের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। এই মুক্তিবেগের ফর্মুলায় কি আছে দেখো, মুক্তিবেগের ফর্মুলায় কি আছে দেখো। 2 আছে কনস্ট্যান্ট, g আছে কনস্ট্যান্ট, বড় হাতের m মানে কি? এটা কিন্তু পৃথিবীর ভর, আর এটা হচ্ছে কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমি কি একটা জিনিস খেয়াল করি, মুক্তিবেগের মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আমাদের ফিক্সড, জি তো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, m মানে পৃথিবীর উপর, তাও ফিক্সড। এর মানে মুক্তিবেগের মান ফিক্সড। একটা জিনিস খেয়াল করছি, এই ফর্মুলায় সূত্রে m নেই। m মানে কি? ছোটো হাতের ভর, ছোটো হাতের m। এই ছোটো হাতের m মানে কি? অ্যাকচুয়ালি বস্তুর ভর। তাহলে আমি দেখতেছি মুক্তিবেগের যে ফর্মুলায় আছে, মুক্তিবেগের ফর্মুলায় বস্তুর ভর নাই। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে 5 কেজি ভরের বস্তুকে অসীমে পাঠানোর জন্য মুক্তিবেগ যতটুকু দরকার, 100 কেজি ভরের বস্তুর জন্য সেম মুক্তিবেগ দরকার, কারণ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে আমি যদি বলি 10 কেজির জন্য মুক্তিবেগ ve1, আর 2 কেজি ভরের কোনো একটা বস্তুর জন্য মুক্তিবেগ হচ্ছে ve2, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই ধরনের প্রশ্ন দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে। উত্তর হচ্ছে দুইটাই সমান। কেন? কারণ এই মুক্তিবেগ আমাদের বস্তুর ভরের উপর নির্ভর করে না। যেহেতু মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অতএব আমরা একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে ছোট হোক বড় হোক সবার জন্য মুক্তিবেগের মানটা সমান। তাহলে আমরা আসি মুক্তিবেগের ফর্মুলা দেখি, তোমাদেরকে মুক্তিবেগের ফর্মুলাটা সুন্দর করে লিখে দিই। তো আসো তোমাদেরকে মুক্তিবেগের ফর্মুলা দেখাই। তো মুক্তিবেগের ফর্মুলা তুমি কি পাইলা? v ইকুয়ালস টু ভাইয়া √2GM ডিভাইডেড বাই আর, ঠিক কি না? জি ভাইয়া, আমরা এটা পাইছি। আচ্ছা, এটাকে একটু পরিচিত মনে হয় না ভাই? GM ডিভাইডেড বাই আর না থেকে যদি r² থাকতো, তাকে আমরা জি বলতে পারতাম, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ। জি ভাইয়া, আসলেই তো। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। v ইকুয়ালস টু √, এই যে দেখো √2 ইন্টু এটাকে লিখলাম GM ডিভাইড বাই r²। এই r² লিখছি মানে কি? নিচে একটা আর বেশি লিখছি, উপরে একটা আবার বাড়াই দিলাম। তাহলে দেখো তো বর্তমানে এই ভিতরে তুমি যে অংশটা দেখতেছ, এটাকে আমরা কি লিখতে পারি? ছোটো হাতে জি লিখতে পারি। তাহলে ve ইকুয়ালস টু বলা যায় √2g ইন্টু আর। এটা হচ্ছে কার মান?
এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুক্তিবেগ ভিই এর মান। তাহলে আমরা বলতে পারি মুক্তিবেগের ফর্মুলা পরীক্ষায় এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো। অনেকে প্রশ্ন করবো হুবহু লেখা যাবে? অবশ্যই অবশ্যই, এই ফর্মুলাও হুবহু লেখা যাবে, এই ফর্মুলা হুবহু লিখা যাবে। প্রশ্ন হচ্ছে ভাই কখন কোনটা ইউজ করব? তুলনা করে দেখো না, তুলনা করে দেখো, এখানে জি আছে এখানে জি নাই। যখন অভিকর্ষ ত্বরণ দিয়ে বের করতে হয় তখন হচ্ছে আমরা এটা ইউজ করব, যখন অভিকর্ষ ত্বরণ না ডিরেক্টলি বের করতে হয় তখন আমরা এটা ইউজ করতে পারবো, যে কোনোটা। এবার আসি, আমরা দেখব হচ্ছে পৃথিবীর জন্য মুক্তিবেগ কত। কারণ তুমি এটা পৃথিবী না ইউজ করে মঙ্গলের জন্য ইউজ করতে পারবে না। দেখো না, এই জিটা কার 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 পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। যদি মঙ্গল গ্রহ হয় তখন আমি বলবো মঙ্গল গ্রহে মুক্তিবেগ কি হবে? সিম্পল, v = √2gr। সেম পার্থক্য হচ্ছে তখন হচ্ছে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মঙ্গলের ব্যাসার্ধ। হ্যাঁ, বুঝছি কি না? যে কারোর জন্য করা যাবে, নয় আমাদের খালি পৃথিবী নয়, যে কারোর জন্য। কিন্তু পৃথিবীর ইনফরমেশন তো আমি জানি, জি ভাইয়া জানি। তাহলে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত আমরা দেখি, খুব জানার আগ্রহ সবার। ভাই আমি আমার বন্ধুকে কত বেগে লাথি মারলে সে আমাদের পৃথিবী পৃষ্ঠ ছেড়ে চলে যাবে। এখানে কিন্তু আমরা বন্ধুত্ব জিনিসটা খুব আন্তরিক, এখানে কিন্তু আমরা এই কথাগুলো বলতেছি হচ্ছে আন্তরিকতা থেকে। হ্যাঁ, তো তোমরা আবার এগুলোকে অন্যদিকে নিয়ে যাও না, আসো। কারণ সবারই বন্ধুবান্ধব থাকে, তাই না? আপনজন যারা, বিপদে আপদে যাদেরকে পাওয়া যায় পৃথিবী পৃষ্ঠে। হ্যাঁ, তাহলে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগটা কত আমরা দেখি। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ হচ্ছে v = √2 জি এর মান হচ্ছে পৃথিবী পৃষ্ঠে 9.8 আর আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে 6.4 × 10⁶ মিটার, এত মিটার, 6.4 × 10⁶ মিটার। হ্যাঁ, তাহলে আমি ক্যালকুলেশন করলে মুক্তিবেগের মানটা পেয়ে যাব। তো মুক্তিবেগের মান তুমি যেটা পাবো সেটা হচ্ছে 11200 মিটার পার সেকেন্ড পাবা। তো আমরা এটা কিলোমিটারে নিলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান, এটা মুখস্থ করে রাখবা, এটা এমসিকিউর জন্য ডাইরেক্ট ঠাড়া মুখস্থ, এমসিকিউ তো অনেকবার আসছে এটা। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে এত, এটা মুখস্থ, টিএম, ঠাড়া মুখস্থ করে ফেলবা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি তুমি এখনও চিন্তা করে থাকো তোমার প্রাণপ্রিয় বন্ধুকে তুমি এই ব্যাগে নিক্ষেপ কইরা উপরে পাঠাই দিতে পারবা, ভাই তোমার জায়গায় এই পৃথিবীতে না, তুমি উপরে উঠে যাও। অ্যাকচুয়ালি দেখো জিনিসটা, দেখো 11200 মিটার বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এর মানে ব্যাগটা হবে এমন ব্যাগ যে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার অতিক্রম করে। আমরা যদি বলি কোনো একটা বস্তুর ব্যাগ 2 মিটার পার সেকেন্ড, এই কথাটা মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 2 মিটার অতিক্রম করে। সেই জায়গায় বলতেছে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার, 11.2 কিলোমিটার পথ অতিক্রম করবে 1 সেকেন্ডে। মানে চোখের পলক ফেলার আগেই বস্তু এতটুকু চলে যাবে। মানে বুঝতেছ? আসলে এত বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা সম্ভব না। যদি সম্ভব হইতো অনেক আগে অনেককে পাঠিয়ে যেত। তো আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমাদের ডিরেক্টলি অর্জন করা সম্ভব না, যার কারণে আমরা কোনো একটা বস্তুকে চাইলেও পাঠিয়ে দিতে পারি না। এত বেগে মারলে আমাদের কি হবে? বাতাসের সাথে ঘর্ষণ হয়ে আগুন ধরে যাবে। ইভেন কোনো একটা রকেটকে যদি আমরা এত বেগে উপরের দিকে নিক্ষেপ করি, সেই রকেটটা আর রকেট থাকবে না, সেটা ছাই হয়ে যাবে পুড়ে। তো অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে এতটুকুই থাকলো আমাদের আজকের পড়াশোনা, এর বেশি আমাদের প্রয়োজন নাই। মুক্তিবেগ পর্যন্ত হচ্ছে আমাদের আজকের পড়াশোনা ছিল আর কি। তো তাহলে আমরা বলতে পারি তোমাদের আর একটা টপিকস বাকি আছে, সেটা হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ। তো এখান থেকে প্রশ্ন খুব বেশি আছে, কৃত্রিম উপগ্রহ থেকে অতিরিক্ত লেভেলের প্রশ্ন আসে। আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস দুইটা, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর একটা হচ্ছে মুক্তিবেগ। এই দুইটা থেকে প্রচুর প্রশ্ন হয়। হ্যাঁ, আর চোখ বন্ধ করে বলা যায় যে কোনো পরীক্ষায় কৃত্রিম উপগ্রহ থেকে প্রশ্ন আসবেই, স্যাটেলাইট থেকে। এবং এটা খুবই সোজা, শুধু 3টে সূত্র মুখস্থ করব, মানে প্রমাণ করাবো আমি। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে 3টে সূত্র মুখস্থ রাখলে দুনিয়ার সব পারবা, তবে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নেই। আমি ওই ক্লাসটা দেওয়ার পর আরও সলভ ক্লাসও দিব, মানে হচ্ছে ওইটার রিলেটেড আরও অঙ্ক, প্রচুর অঙ্ক, যেমন এটার রিলেটেড কোনো অঙ্ক করাই নেই। আগামী ক্লাসে স্যাটেলাইট করাবো কিন্তু কোনো অঙ্ক করাবো না। এরপরের ক্লাসে আমরা অনেকগুলো সৃজনশীল সলভ করে দিব, প্রয়োজন হলে আরও একটা এক্সট্রা ক্লাস দিব না, সমস্যা নেই। তো মেন কথা হচ্ছে আমরা সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে শেষ করব। তো
তাহলে আজকে আমাদের মুক্তিবেগ পর্যন্ত থাকুক। তাহলে মুক্তিবেগের মেন কনসেপ্টটা কি, কোনো একটা বস্তুকে এত বেগে নিক্ষেপ করলে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, এটা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। এবং পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের ফর্মুলা হচ্ছে √2gm/r, এবং আরেকটা ফর্মুলা হতে পারে √2g × r। ইভেন তুমি এই জিটা তো সব জায়গায় সেম, এমটাকে যদি তুমি মঙ্গল গ্রহের এম দাও, আরটা যদি মঙ্গল গ্রহের আর হয়, তখন মুক্তিবেগটাও মঙ্গল গ্রহের। আর পৃথিবীর জন্য যেহেতু ইনফরমেশনগুলো আমরা জানি, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটা মুখস্থ রাখতে হবে। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার/সেকেন্ড, এবং এটা অর্জন করা কোয়াইট ইম্পসিবল। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমরা বই থেকে এতটুকু সুন্দর করে রিডিং পড়ে থাকবা। আগামী ক্লাসে মোস্ট গর্জিয়াস টপিক্স স্যাটেলাইট নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।